আমরা যখন চাণক্যের রেফারেন্স পাচ্ছি না, আমরা কি এই কৌটিল্যেরও কোনো রেফারেন্স পাচ্ছি? দেখুন, ইতিহাস ব্যাপারটা কি জানেন তো, এটা তো হচ্ছে মেথোডোলজি। ব্যাপার হচ্ছে যে লোহা কি তখন এক্সট্রাক্ট করা শুরু হয়ে গেছে? ইয়াস, সেই জন্য রথমুসল তৈরি হয়েছে। মগধের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খেয়াল করুন, গঙ্গার দক্ষিণ দিক। দীর্ঘদিন ধরে মগধ কিন্তু চায় যে বজ্জীদেরকে, বৈশালী বা বজ্জী, এদেরকে হস্তগত করতে। পলিসি তৈরি হলো কি না, বজ্জীদের মধ্যে ভেদনীতি ঘটাতে হবে। রাজনীতিতে কি করে আমি আমার জায়গাটাকে অ্যাচিভ করব, তার জন্য আমাকে যদি ভালো সাজতে হয় ভালো সাজবো, খারাপ সাজতে হয় খারাপ সাজবো। অর্থশাস্ত্রকার একটা অসাধারণ কথা বলেছেন কৌটিল্য। তিনি বলছেন, সংবরণ মাত্রং হিত্রয়ী লোকযাত্রা বিদিতি। আমরা যখন চাণক্যের রেফারেন্স পাচ্ছি না, আমরা কি এই কৌটিল্যেরও কোনো রেফারেন্স পাচ্ছি? দেখুন, ইতিহাস ব্যাপারটা কি জানেন তো, এটা তো হচ্ছে মেথোডোলজি। ব্যাপার হচ্ছে যে যখন কোনো একটা রিটন ডকুমেন্টের সঙ্গে আমরা একটা পাথর পাচ্ছি, পাথুরে প্রমাণে তার নাম পাচ্ছি, তখন আমি সেটাকে ঐতিহাসিক বলছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র বা অর্থশাস্ত্র ট্র্যাডিশনটা তো ছিল, তাই না? এবং ডেফিনেটলি যখন চন্দ্রগুপ্ত মৌর্য আসছেন, চন্দ্রগুপ্ত মৌর্য যখন ভারতবর্ষের মগধ সাম্রাজ্যে আসছেন, সেই সময়ে তার আগে কিন্তু নন্দবংশ আছে, ধননন্দ আছেন, এবং তার আগে শিশুনাগ বংশ আছে, এবং তারও আগে যদি আপনি ফিরে যান, মানে যখন 16টা মহাজনপদ তৈরি হয়ে আছে, সেই সময় ষোড়শ মহাজনপদের গল্প আমরা জানি। সেই ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কিন্তু আর 16টা জনপদের মতনই একটা জনপদ, তাই না? কিন্তু সেই জনপদটা কিন্তু ক্রমশ বিকশিত হতে হতে, বড় হতে হতে, ক্রমশ কালের নিয়মে কিন্তু চন্দ্রগুপ্ত এসেছে। তার ফলে তারাও কিন্তু অর্থশাস্ত্রের এই ট্র্যাডিশনটা দেখেছে। এমন নয় যে তারা কৌটিল্যকেই পেয়েছে, কিন্তু কৌটিল্যের পূর্ববর্তী লোকজনকে দেখেছে। এবং সেই সমসাময়িক রাজনৈতিক ঘটনাগুলোকে দেখে দেখেই কিন্তু হয়তো পরবর্তীকালে কৌটিল্য একটা থিওরি তৈরি করেছেন। তাই তো হয়, আমরা তো সমাজ দেখে পর্যবেক্ষণ করে তো সমাজতত্ত্বকে লিখি। অর্থশাস্ত্রও তাই। আমরা এই যে ভেদ নীতির প্রয়োগ, মানে আমি যে মিত্র ভেদের কথা বললাম, ভেদ নীতির প্রয়োগের কাহিনী বা রেফারেন্স তো আমরা অনেক আগে পাচ্ছি। আমি যদি বলি যে হর্যঙ্ক বংশের রাজা যে বিম্বিসারের পুত্র হচ্ছেন অজাতশত্রু। অজাতশত্রু মানে সে তো সাদা কালো মিশিয়ে তার ক্যারেক্টার, মানে আমরা বৌদ্ধ উপাখ্যান বা আমরা জৈনদের কাহিনী থেকেও আমরা জানতে পাই যে অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছে বা কারাগারে বন্দি রেখেছিল, এবং পিতৃহন্তা, মানে তিনি তার পিতাকে হত্যা করেছেন। তো তো যাই হোক, সামহাও অনেক রকমভাবে সে কাহিনী আছে। বুদ্ধের সঙ্গে তার আবার যোগাযোগ হয়। আসলে তার একবার অনুশোচনা হয়েছিল যে রাত্রির বেলা তার ঘুম আসছে না, এত সুন্দর চাঁদনি রাত, কিন্তু তার ঘুম আসছে না। কেননা যখনই ঘুমোচ্ছে তার পিতার কথা মনে পড়ছে, যে পিতাকে এরকমভাবে তিনি কারাগারে নিক্ষেপ করে তাকে মৃত্যু হয়েছে, তার জন্য তিনিই দায়ী। তার পেছনে আবার অন্য পলিটিক্স আছে, কিন্তু তার জন্য ইনিই দায়ী, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তখন উনি জীবককে জিজ্ঞেস করছেন, জীবক ওনার চিকিৎসক ছিল, যে এমন কোনো সাধুসন্ত কেউ নেই যে যার কাছে গেলে আমার মনটা একটু তৃপ্তি হবে? তখন জীবক বললেন, আছেন তো, বুদ্ধ ভগবান এসেছেন, বুদ্ধ ভগবান আছেন কলকন্দকনি বাপে। তো সেখানে তো তিনি তখন বললেন যে চলো তাহলে যাই। তাহলে 500 হাতি নিয়ে উনি যাচ্ছেন সেই জঙ্গলের মধ্যে যেখানে বুদ্ধ আছেন, রাজগৃহ, এবং সেখানে বাইরে থেকে দেখছেন সব কিছু নিস্তব্ধ। তিনি জীবককে জিজ্ঞেস করলেন, আমাকে গুপ্ত হত্যা করবার জন্য নিয়ে যাচ্ছ না তো? যেখানে কিনা 1000-এর ওপর অনুগামী আছে, সেই রকম একটা বন, এত শান্ত কেন? তখন জীবক বললেন যে আপনি ভয় পাবেন না, কারণ বুদ্ধ ভগবান ধ্যানে বসেছেন। এবং সেখানে গিয়ে
বুদ্ধর সঙ্গে তাঁর সাক্ষাৎকার হয় এবং তারপর অনেক কিছু আলোচনা হয় এবং উনি আলটিমেটলি অজাতশত্রু বুদ্ধের অনুগামী হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যেখানে পলিটিক্সের কথায় আসছি, বুদ্ধ নিজে ছিলেন কিন্তু গণরাজ্যের একজন, মানে শাক্য কিন্তু ছিল গণরাজ্য, মানে অলিগার্কি ছিল, মানে অনেকে মিলে সিদ্ধান্ত নিত, মানে কোনো একজন রাজা ছিল না। মানে তখনকার দিনে ভারতবর্ষে দু রকমের মানে রাজত্বের কনসেপ্ট আমরা পাই। একটা হচ্ছে যেখানে হচ্ছে রাজা দেশ শাসন করছে, মগধ, আচ্ছা আচ্ছা, মগধের রাজা আছে। মানে ভারতবর্ষের তৎকালীন সময়, মানে আমি এটা হচ্ছে মানে বিফোর এটা ক্রিস্ট, হচ্ছে মানে 6th সেঞ্চুরি বিসি এইরকম সিক্স টাইমটার সেঞ্চুরি কথা বলছি। বিসিতে মানে মানে জনপদ টাইম, মহাজনপদের যে টাইমগুলোতে, বা অর্থশাস্ত্র আমরা দুভাবে দুভাবে রাজত্ব দু চলতো। রকম। একটা হচ্ছে রাজা সিদ্ধান্ত নিতেন, আর একটা হচ্ছে জনগণ বা কিছু এলিট হ্যাঁ, ক্লাস মানে এলিট সিদ্ধান্ত। সোসাইটি সিদ্ধান্ত নিতেন, অর্থাৎ যারা হচ্ছে ডেমোক্রেসির একটা হ্যাঁ বলতে একটা পারেন পুরাতন ভার্সন একটা তখন ছিল। পুরাতন ভার্সন ছিল, সেগুলোকে গণরাজ্য বলতো। এবং গণরাজ্যের কনসেপ্ট, গণরাজ্যের অনেকটা তাই, মানে তারা এক জায়গায় বসে একসঙ্গে একটা সিদ্ধান্ত নিত, কেউ একজন ফুলফিল করতো। এটা হচ্ছে গণরাজ্যের কনসেপ্ট। শাক্যরা তাই ছিলেন, মানে যেখান থেকে বুদ্ধ এসেছেন। কিন্তু মগধ ছিল হচ্ছে রাজতন্ত্র, এবং অজাতশত্রু মগধের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খেয়াল করুন, গঙ্গার দক্ষিণ দিক, পাটলিপুত্র বা এগুলো হচ্ছে, মগধটা হচ্ছে গঙ্গার দক্ষিণ দিকে। কিন্তু দীর্ঘদিন ধরে মগধ কিন্তু চায় যে বজ্জীদেরকে, বৈশালী বা বজ্জী, এদেরকে হস্তগত করতে এই রাজত্বটা। তার কারণ নর্থ এরিয়াটা যদি হয়ে যায় হস্তগত, তাহলে পুরো হিমালয় পর্যন্ত রেঞ্জটা কিন্তু পরিষ্কার পেয়ে যাবে। তার কারণ এই অঞ্চল দিয়ে গঙ্গার দক্ষিণ পাড় যদি মগধ কন্ট্রোল করে, উত্তর পাড় কন্ট্রোল করছে কিন্তু বজ্জীরা। এবার গঙ্গা দিয়ে যে পণ্য আসবে, সবই তো বিজনেস, গঙ্গা দিয়ে যে পণ্য আসবে তার পুরোটাই তো তাহলে মগধ পাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দীর্ঘদিন চেষ্টা করেও অজাতশত্রু কিন্তু বজ্জীদেরকে ভালো করে কায়দা করতে পারছেন না। তখন উনি বুদ্ধর কাছে একজন ওনার এক মন্ত্রীকে পাঠালেন, বস্যাকার তার নাম, মানে পালি ক্যাননে অন্তত তাই লেখা আছে, বস্যাকারকে উনি পাঠালেন। এবং উনি বুদ্ধর কাছে গিয়ে বললেন যে কিভাবে বজ্জী প্রজাতন্ত্রকে, গণরাজ্যকে, গণতন্ত্র শব্দটা চলে আসছে, গণরাজ্যকে কি করে জয় করা যায়। তখন বুদ্ধ, ইন্টেলেকচুয়াল পার্সন, বুদ্ধ তখন ওনাকে সরাসরি জবাব দিলেন না, পাশে আনন্দ বসেছিল। আনন্দকে বলতো, আচ্ছা আনন্দ, বজ্জীরা কি এখনো সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেন? আনন্দ বলছে হ্যাঁ। আচ্ছা আনন্দ, বজ্জীরা কি এখনো বড়দের কথা শোনেন? মানে আমি খুব মানে মোদ্দা কথাটা বলছি, মানে মূল লাইনগুলো বলছি না, কিন্তু এই কথাগুলোই হয়েছিল। তখন বলছে যে হ্যাঁ তাই নয়। তখন বলছে যে আসলে যতদিন বজ্জীরা এরকম মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নেবে, ততদিন বজ্জীদেরকেও হারাতে পারবে না, বুঝলে আনন্দ? বস্ত্রকার বুঝে গেলেন যে বজ্জীরা হচ্ছে এক কাঠা। পলিসি তৈরি হলো কি না, বজ্জীদের মধ্যে ভেদনীতি ঘটাতে হবে, মানে আমার আপনার মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব, মিত্রভেদ করাতে হবে আপনাদের মনের মধ্যে, আমাদের দুজনের মধ্যে সন্দেহ জাগাতে হবে। এরকম পালি ক্যাননের আমরা রেফারেন্স পাই যে বস্ত্রকার নাকি নিজে বিতাড়িত হওয়ার অভিনয় করে বজ্জী প্রজাতন্ত্রে গেলেন, এবং সেখানে উনি তার পাণ্ডিত্য দেখে বজ্জীদের রাজকুমারদেরকে শেখানোর দায়িত্ব পড়ল, এবং তিনি নাকি তাদের মধ্যে ভেদনীতি করেছিলেন। মানে ধরুন কানের কাছে নিয়ে গিয়ে হঠাৎ করে কোনো এক রাজকুমারকে নিয়ে এসে বলল, আচ্ছা শোনো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। তার কানে কানে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি আজকে কি ভাত খেয়েছো? বললো হ্যাঁ খেয়েছি। আচ্ছা বেশ বেশ, কিন্তু তুমি এটা কাউকে বলো না, আমি কি তোমায় জিজ্ঞেস করলাম। এবার তখন বাকি রাজকুমাররা হয়তো জিজ্ঞেস করলো যে যে আচ্ছা গুরুদেব কি বললেন আপনাকে? তখন তারা বলল যে গুরুদেব আমায় জিজ্ঞেস করেছে যে আমি ভাত খেয়েছি কিনা। তো এটা কি কেউ বিশ্বাস করেছে যে গুরুদেব আলাদা করে এসে ভাত খেয়েছি কিনা জিজ্ঞেস করবার জন্য? ইট মিনস যারা এক সূত্রে বাঁধা ছিল, একে অপরের সঙ্গে তারা
সন্দেহটা তৈরি করে দিল। এবং যখন দেখলো ওদের ইউনিটিটা ব্রেক করে গেছে, বৎসকার বললেন, মহারাজ এবার আসুন, জমি তৈরি, একসঙ্গে কেউ আর লড়বে না। কারণ ওরা আলাদা আলাদা থাকলেও, অলিগার্কি থাকলেও, যখন যুদ্ধ হতো তখন তারা কিন্তু একসঙ্গে লড়তো। তখন দুটো এক্সিলেন্ট অস্ত্র ছিল অজাতশত্রুর, এবং সেই অস্ত্রটার একটার নাম হচ্ছে রথমুষল। এটা অনেকটা ট্যাঙ্কের মতন, মানে রথের চারিদিকে মুষল লাগানো থাকতো, যেখান দিয়ে রথটা যেত চারিদিকে সৈন্যদেরকে গাঁথতে গাঁথতে, কাটতে কাটতে যেত, ট্যাঙ্কের মতন। আর একটা ছিল হচ্ছে শিলাকণ্টক। শিলাকণ্টক হচ্ছে বড় বড় শিলা, তার আশেপাশে ভালা বা ভালা টাইপের জিনিস লাগানো, মানে সেটা যখন ছুঁড়ে দেওয়া হতো ওই ড্রপ খেতে খেতে যেত এবং সৈন্যদের গাঁথতে গাঁথতে যেত। এবং এই দুটো দিয়ে বজ্জী গণতন্ত্রকে, বজ্জী প্রজাতন্ত্রকে ধ্বংস করলো। এবং সবচেয়ে মজার ব্যাপার, মগধ কেন এতটা পাওয়ারফুল হয়েছিল জানেন? এতগুলো তো মহাজনপদ ছিল, কিন্তু মগধ ইম্পর্ট্যান্ট হয়েছিল তার কারণ হচ্ছে মগধের অ্যাক্সেসে ছিল হচ্ছে পুরো ছোটনাগপুর, এই রিজিয়নের লোহার খনিগুলো। লোহা কি তখন এক্সট্রাক্ট করা শুরু হয়ে গেছে? ইয়াস, সেই জন্য রথমুষল তৈরি হয়েছে। আমরা তো প্রস্তর যুগ পার করে চলে এসেছি, আমরা তো এই সময় লোহা তৈরি, এবং লোহাটা তারা অ্যাক্সেস করতে পেরেছিল বলেই কিন্তু এরকম ভয়ঙ্কর অস্ত্রগুলো তৈরি হয়েছিল। এরম কি কোনো রেফারেন্স পাওয়া যাচ্ছে? আমরা যদিও একদম অনেক দূর চলে যাচ্ছি। এই যে লোহার যে এক্সট্র্যাক্ট হচ্ছে, তার মানে তখন সেখানে ইন্ডাস্ট্রি বা এই সমস্ত কিছু মানে তৎকালীন সময় তো সৃষ্টি হচ্ছে, না হলে একটা খনিজ সম্পদ উত্তোলন এ তো সহজ ব্যাপার নয়। তাহলে তখন তো তাহলে ভারতবর্ষে একটা টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও হচ্ছে। আপনি যদি মানে মুশকিল হচ্ছে ভারতবর্ষের স্প্যানটা এত বড় না, এবং যেরকমভাবে প্রশ্নগুলো আসছে তাহলে সেটা আমরা কোথা থেকে কোথায় যাব কেউ বলতে পারছে না। এবং আপনি এখন লোহা নিয়ে চিন্তিত হচ্ছেন, হরপ্পা মহেঞ্জোদারোতে কার্লেনিয়ান পাথর খুঁড়ে যে পাথরের বিডসগুলো তৈরি হতো, সেগুলো একটা ফার্নেসের মধ্যে ঢুকিয়ে সেগুলোকে অক্সিজেনটাকে বের করে নিয়ে সেখান থেকে পুঁতি তৈরি হতো, তার টেকনোলজি ছিল। তাহলে আপনি তো, সেটা তো মহাজনপদের আমলের 1000-1500 বছর আগের। তাহলে সেই সময় যখন টেকনোলজি তৈরি হয়েছে, তো এই সময় লোহা তো, তার আগে তো তামা দিয়ে কাজ হয়ে গেছে, তাম্র যুগ আমরা পার করে এসেছি। সুতরাং টেকনোলজিটা তো ওরা জানতো যে কি করে গলিয়ে কাজ করবে, শুধু ওদের কাছে লোহা ছিল না। এবং লোহাটা পাওয়া গেল কোথায়? পূর্ব ভারতে, এই মগধ অঞ্চলে। এবং এখানে পাওয়া গেল বলেই না এরা এরকম অস্ত্র তৈরি করতে পারলো, যাই দিয়ে তারা পরবর্তীকালে সাম্রাজ্য বিস্তার করছে। তো এইটা হচ্ছে সব কিছুর পেছনে একটা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনও ফ্যাক্টর। ওই লোহাটা কন্ট্রোল করতে বলে ওই প্রোগ্রেসটা হয়েছে। মানে তার পেছনে ডেফিনেটলি একটা বিজনেসও কারণ, মানে শুধু কি লোহার জন্য হয়েছে? খনিজ সম্পদটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। কারণ আমরা যদি আজকের ডেটেও যে মানে বড় বড় ইকোনমিগুলোকে দেখি, তার মধ্যে একটা বড় অংশের ইকোনমি কিন্তু খনিজ সম্পদের জন্য চলে। লাইক আমরা যদি দুবাই মানে সৌদি আরবকে দেখি, সেখানে পুরোটাই খনিজ তেল নির্ভর ইকোনমি চলছে। হ্যাঁ, তো সেই রকমই ব্যাপার। মানে এই কারণেই কিন্তু মগধ কিন্তু পরবর্তীকালে শাসন করেছিল। এবার সেই মগধের ট্র্যাডিশনটা চলতে চলতে পরবর্তীকালে মৌর্যরা এলেন। এবং এবার আপনি ভেবে দেখুন, আমি যে প্রসঙ্গে বলছিলাম, এই যে বৎস্যকার, সে যে ভেদ নীতিটা প্রয়োগ করলো, সেটা কিন্তু দেখুন, আপনি খেয়াল করে দেখবেন, এও তো একটা অর্থশাস্ত্রের নীতি। রাজনীতিতে কি করে আমি আমার জায়গাটাকে অ্যাচিভ করব, তার জন্য আমাকে যদি ভালো সাজতে হয় ভালো সাজবো, খারাপ সাজতে হয় খারাপ সাজবো। অর্থশাস্ত্রকার একটা অসাধারণ কথা বলেছেন কৌটিল্য। তিনি বলছেন, সংবরণ মাত্রং হি ত্রয়ী লোকযাত্রা বিদিতি। ত্রয়ী মানে হচ্ছে 3টে বেদকে ত্রয়ী বলে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। এই 3টে বেদকে ত্রয়ী বলে। মানে এটা যদি ধর্ম হয়, আমাদের যদি ধর্মশাস্ত্র হয়, তাহলে হচ্ছে লোকযাত্রাবিদ যারা, মানে যারা জানেন যে লোক কিভাবে তাদেরকে ম্যানুপুলেট করতে হয়, তাদের জন্য ত্রয়ী হচ্ছে একটা সংবরণ। মানে ধর্মের একটা আবহাওয়া আপনি তৈরি করে মলাটটা দিতে পারেন আপনি। সে জানে যে আলটিমেট অ্যাচিভটা কি করতে হবে।
এটা অর্থশাস্ত্রে আছে। অর্থাৎ একটা যে কোনো কাজ সেটা যদি আনএথিক্যালও হয় সেটার উপরে একটা এথিক্সের মোড়ক লাগাতে হবে, একদমই তাই। এবং শুধু তবে তাই সেটা নয়, আসলে পলিটিক্যালি আসলে এস্টাবলিশ করা আমরা যাবে। যেটাকে ভাবছি আনএথিক্যাল, সেটা কোন পার্সপেক্টিভে ভাবছি। সেটাও ডিফারেন্ট। মানে আপনার পার্সপেক্টিভে যেটা এথিক্যাল, আমার পার্সপেক্টিভে সেটা আনএথিক্যাল হতেই পারে। হুম। মানে আমি যাকে বলছি সন্ত্রাসবাদী, আর একজন সে হয়তো বলছে দেশপ্রেমিক, তাই না? ফলে এথিক্স বা নন এথিক্স এটা পুরোটাই হচ্ছে পার্সপেক্টিভ অনুযায়ী depend। পার্সপেক্টিভ অনুযায়ী ডিফারেন্ট।